আমরা যখন কোনো সার্কিট ডিজাইন করি তখন সবার আগে সেফটির বিষয়টি মাথায় রাখতে হয়, কারণ সার্কিটে সঠিক সেফটি ব্যবস্থা না থাকলে ছোট্ট একটা শর্ট সার্কিট অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যারিস্টর বা MOV এর মাধ্যমে কিভাবে সার্কিটকে হাই ভোল্টেজ থেকে প্রোটেকশন দেওয়া যায়। ভ্যারিস্টর বা MOV কি, এটা কিভাবে কাজ করে, সার্কিটের কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হয়, এছাড়াও ভ্যারিস্টর সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিয়ন এবং আপনারা দেখছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের বাসা বাড়িতে সাধারণত 220 ভোল্টের এসি সাপ্লাই আসে। এজন্য আমাদের ব্যবহৃত প্রায় প্রত্যেকটা এসি ডিভাইসের ভোল্টেজ রেটিং হয়ে থাকে 220 ভোল্ট। তবে এই ডিভাইসগুলো 220-এর চেয়ে সামান্য কিছু ভোল্টেজ বেশি সহ্য করতে পারে, যেমন 240 বা 250 ভোল্ট পর্যন্ত। কিন্তু যখন কোনো কারণে সাপ্লাই লাইনে হঠাৎ হাই ভোল্টেজ চলে আসে, তখন প্রপার প্রোটেকশন ব্যবস্থা না থাকলে ডিভাইসগুলো সার্কিট পুড়ে নষ্ট হয়ে যায়। শুধুমাত্র কয়েক মিলি সেকেন্ডের একটা ভোল্টেজ স্পাইক আমাদের অনেক দামি দামি ডিভাইসকে নষ্ট করে ফেলতে পারে। আর ঠিক এই ধরনের ভোল্টেজ স্পাইকের হাত থেকে নিজের জীবনের বিনিময়ে ভ্যারিস্টর আমাদের সার্কিটকে রক্ষা করে। স্ক্রিনে এখন ক্যাপাসিটরের মতো দেখতে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভ্যারিস্টর। ভ্যারিস্টরকে VDR, MOV, ZOV, ZOV ইত্যাদি নামেও ডাকা হয়। মূলত ভ্যারিস্টরটি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেই হিসাবে এর নামকরণ করা হয়। যেমন MOV এর অর্থ হচ্ছে মেটাল অক্সাইড ভ্যারিস্টর। ভ্যারিস্টর হলো মূলত একটা রেজিস্টর, যার রেজিস্ট্যান্স ভোল্টেজের উপর নির্ভর করে। এই জন্য একে VDR বা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টর বলা হয়। ভোল্টেজ বাড়লে ভ্যারিস্টরের রেজিস্ট্যান্স কমে যায়, আর ভোল্টেজ কমলে ভ্যারিস্টরের রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায়। ভ্যারিস্টরের সাধারণত দুইটা টার্মিনাল থাকে, এবং যেহেতু এটা একটা রেজিস্টর, এজন্য এর কোনো পজিটিভ নেগেটিভ থাকে না। ভ্যারিস্টরের গায়ে যে মডেল নাম্বার দেওয়া থাকে, এই মডেল নাম্বার থেকেই ভ্যারিস্টর সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন পাওয়া যায়। যেমন এখানে 7 এর মানে হচ্ছে এই ভ্যারিস্টরের ডায়ামিটার 7 মিলিমিটার। ডি দ্বারা বোঝায় ডিক্স টাইপ, অর্থাৎ এটা সিডি ডিক্সের মতো গোল টাইপের ভ্যারিস্টর। যে ভ্যারিস্টরগুলো 4 কোণাচে স্কোয়ার শেপের হয়ে থাকে সেগুলোর গায়ে এস লেখা থাকে। এরপরে 471 দ্বারা এই ভ্যারিস্টরের ভোল্টেজ রেটিং বোঝানো হয়েছে, অর্থাৎ যে ভোল্টেজে এই ভ্যারিস্টরটি কাজ শুরু করবে। এখানে বাম পাশ থেকে প্রথম 2 সংখ্যার পর যে সংখ্যাটা থাকে ওই পরিমাণ শূন্য বসাতে হয়, অর্থাৎ 47-এর পর যেহেতু 1 আছে, তাই 47-এর পর একটা শূন্য বসাতে হবে। তাহলে এই ভ্যারিস্টরের ভোল্টেজ রেটিং হবে 470 ভোল্ট। যদি এখানে 1-এর জায়গায় 2 থাকতো, তাহলে এই ভ্যারিস্টরের ভোল্টেজ রেটিং হতো 4700 ভোল্ট। শেষের কে দ্বারা ভোল্টেজের 10% টলারেন্স বোঝায়। এখানে এল অথবা এমও লেখা থাকতে পারে। বেশিরভাগ সার্কিটে আমরা সাধারণত নীল রঙের ভ্যারিস্টর দেখে থাকি, তবে ভ্যারিস্টর বিভিন্ন কালারের হয়ে থাকে। এগুলো হচ্ছে ভ্যারিস্টরের প্রতীক। সার্কিটে এই প্রতীক দেখে বোঝা যায় এখানে ভ্যারিস্টর ইউজ করতে হবে। আমরা যখন স্বাভাবিক 220 ভোল্টের লাইনে কোনো সার্কিটকে কানেক্ট করি, তখন সার্কিট এবং লোড উভয় ঠিকঠাক মতো কাজ করে। কিন্তু যখন অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ চলে আসে, তখন সার্কিট এবং লোড উভয় নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমরা ফিউজ ব্যবহার করি। কিন্তু ফিউজ তখনই কাজ করে যখন এর মধ্যে দিয়ে নির্দিষ্ট মানের চেয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। আর যখন ওভার ভোল্টেজ বা অন্য কোনো কারণে মেইন সার্কিটের কোনো একটা কম্পোনেন্ট শর্ট হয়ে যায়, তখন ওই কম্পোনেন্টের ভেতর দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ সার্কিটের কোনো একটা কম্পোনেন্ট ওভারলোড হয়ে বা শর্ট হয়ে যাওয়ার পর ফিউজ পড়ে যায়। কিন্তু আমরা যদি কোনোভাবে অল্প সময়ের এই ভোল্টেজ স্পাইককে আটকে দিতে পারি, তাহলে বারবার ফিউজ পরিবর্তন করা লাগবে না এবং সার্কিটের কোনো কম্পোনেন্টও নষ্ট হবে না। এই জন্য সার্কিটের একদম শুরুর দিকে ফিউজের পর ফেজ এবং নিউট্রালের সাথে প্যারালালে ভ্যারিস্টর কানেক্ট করতে হয়। ধরে নিলাম আমাদের এই ভ্যারিস্টরটার ভোল্টেজ রেটিং 250 ভোল্ট। অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজ যতক্ষণ 250-এর নিচে থাকবে, ততক্ষণ ভ্যারিস্টর কয়েক মেগা ওহমের হাই রেজিস্ট্যান্স শো করবে। সেজন্য এর ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু যখনই 250-এর উপর ভোল্টেজ উঠে যাবে, তখন ভ্যারিস্টরের রেজিস্ট্যান্স অনেক কমে যাবে এবং এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। ভোল্টেজ যত বাড়বে, ভ্যারিস্টরের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের মাত্রা তত বাড়বে। 220 ভোল্টের সাথে যখন হঠাৎ হাই ভোল্টেজ চলে আসে, তখন এই ভ্যারিস্টর চেষ্টা করে 250-এর পরের বাড়তি ভোল্টেজটুকু নিজের ভেতর দিয়ে বাইপাস করে দিতে। এখানে একটা কথা বলে রাখি, যখন লোড ফিক্সড থাকে তখন ভোল্টেজ বাড়লে কারেন্টও বাড়ে, আর ভোল্টেজ কারেন্ট উভয় বাড়লে পাওয়ারও বাড়ে।
তাই ভ্যারিস্টর মূলত এই বাড়তি পাওয়ারটুকু নিজের মধ্যে দিয়ে বাইপাস করে দেয়। ভোল্টেজ বাইপাস করার সময় ভ্যারিস্টর গরম হয়ে যায়। ভ্যারিস্টর যে পরিমাণ পাওয়ারকে বাইপাস করতে পারে তার চেয়ে বেশি পরিমাণ পাওয়ার চলে আসলে ভ্যারিস্টর অতিরিক্ত গরম হয়ে শর্ট হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণ কারেন্ট এই শর্ট পথ দিয়ে ফেজ থেকে নিউট্রালে যাত্রা শুরু করে। আর যেহেতু কারেন্ট সবসময় সহজ পথ খোঁজে, সেজন্য ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার পর কারেন্ট সার্কিটের মধ্যে দিয়ে না গিয়ে সরাসরি ভ্যারিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে। সেজন্য ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার পর ভ্যারিস্টরের পরবর্তী সার্কিটটুকুর মধ্যে আর কোনো ভোল্টেজ থাকে না এবং সার্কিটটা সেফ হয়ে যায়। ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত কারেন্ট ফিউজের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, আর অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ফিউজ ওপেন হয়ে যায়, যার ফলে আর কোনো কারেন্ট ফিউজ পার হয়ে সার্কিট পর্যন্ত যেতে পারে না। ভ্যারিস্টরের সহ্য সীমার মধ্যে ভোল্টেজ স্পাইক আসলে ভ্যারিস্টর তা বাইপাস করে দিতে পারে, কিন্তু এই ধরনের স্পাইক অল্প সময়ের মধ্যে যদি বারবার আসে তাহলে ভ্যারিস্টর নিজেকে ঠান্ডা করতে পারে না এবং একটা সময় পর ভ্যারিস্টর গরম হয়ে শর্ট হয়ে যায়। মোট কথা, আমরা যে ভোল্টেজ রেটিং এর ভ্যারিস্টর ব্যবহার করব, লাইনে তার চেয়ে বেশি ভোল্টেজ আসলে ভ্যারিস্টর ওই বাড়তি ভোল্টেজটুকু নিজের ভেতর দিয়ে বাইপাস করার চেষ্টা করবে এবং মূল সার্কিট সবসময় প্রপার ভোল্টেজ পাবে। ভ্যারিস্টর যে পরিমাণ পাওয়ারকে বাইপাস করতে পারে তার চেয়ে বেশি পরিমাণ পাওয়ার চলে আসলে ভ্যারিস্টর শর্ট হয়ে নষ্ট হয়ে যায়। ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার ফলে ফিউজের মধ্যে দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় এবং সাথে সাথে ফিউজটি পুড়ে যায়। এভাবেই একটা ভ্যারিস্টর তার জীবনের বিনিময়ে আমাদের সার্কিটকে রক্ষা করে থাকে হাই ভোল্টেজের হাত থেকে। কোন ভ্যারিস্টর কত ভোল্টেজ সহ্য করতে পারবে, কত পাওয়ার বাইপাস করতে পারবে তা ভ্যারিস্টরের ডাটাশিট থেকে পাওয়া যায় এবং ভ্যারিস্টরের গায়ে থাকা মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করলেই এর ডাটাশিট পাওয়া যাবে। এখানে একটি সতর্কতামূলক কথা বলে রাখি, ভ্যারিস্টরকে কখনোই ফিউজ ছাড়া সিঙ্গেল ইউজ করা উচিত না। ভ্যারিস্টরের আগে অবশ্যই একটা ফিউজ ব্যবহার করতে হবে, কারণ যদি ফিউজ না থাকে তাহলে ভ্যারিস্টর শর্ট হওয়ার মানে হচ্ছে ফেজ এবং নিউট্রাল একসাথে কানেক্ট হয়ে শর্ট হয়ে যাওয়া, যার ফলে বাসার ওয়্যারিং এর তার পুড়ে যেতে পারে এবং এর থেকে বিভিন্ন ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই অবশ্যই ভ্যারিস্টরের আগে ফিউজ ব্যবহার করতে হবে এবং ভ্যারিস্টরকে সবসময় ফিউজের পর লাইনের প্যারালালে ব্যবহার করতে হয়। ভ্যারিস্টর যেহেতু একটা রেজিস্টর, তাই এটা এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। বাজারে কয়েক ভোল্ট থেকে শুরু করে 1000 ভোল্টের ভ্যারিস্টরও পাওয়া যায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা 220 ভোল্টের জন্য কত মানের ভ্যারিস্টর ব্যবহার করব। যদিও এর জন্য একটা বড় ক্যালকুলেশন আছে, তবে আমরা ছোটখাটো ডিভাইসের জন্য একটা সহজ ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে ভ্যারিস্টরের যে ভোল্টেজ রেটিং আছে তার থেকে √2 ভাগ দিলে যেই ভোল্টেজটা পাওয়া যাবে উক্ত ভ্যারিস্টর ওই ভোল্টেজ থেকে কাজ শুরু করবে। যেমন আমাদের এই ভ্যারিস্টরের ক্ষেত্রে 470 ভোল্টকে আমরা যদি √2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 332 পয়েন্ট সামথিং, অর্থাৎ আমাদের এই ভ্যারিস্টরের মিনিমাম অ্যাক্টিভেশন ভোল্টেজ হচ্ছে 332। অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজ যখন 332 হবে তখন এই ভ্যারিস্টরের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে। ভোল্টেজ যত বাড়বে কারেন্ট প্রবাহ তত বাড়তে থাকবে। ভোল্টেজ বেশি বেড়ে গেলে ভ্যারিস্টরটি পুরোপুরি শর্ট হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যেন পরবর্তীতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।